পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা এই বিষয়টি ডায়াগনোসিস? জি, অবশ্যই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, কারণ এই ডিজিজগুলো যেটা আমি আগেই বললাম এটা কিন্তু একটা জন্মগত রোগ বা কনজেনিটাল ডিজিজ হতে পারে। সো কনজেনিটাল ডিজিজ যদি থেকে থাকে তাহলে এটা ফ্যামিলি হিস্ট্রিতে পাবো আমরা, এবং এটাকে পরিপূর্ণভাবে পরীক্ষা করার পরে আমরা জানতে পারবো যে এটা আসলে কনজেনিটাল না অ্যাকোয়ার্ড। সো এই ডিফারেন্সিয়েশনটা খুব দরকার হয় পেশেন্টের জন্য, কারণ তার হচ্ছে প্রপার কাউন্সিলিং লাগে, এবং সে যদি এই রোগটি সম্পর্কে জেনে যায় তাহলে কিন্তু সে তার লাইফ লং এই রোগটি সম্পর্কে কেয়ারফুল থাকবে এবং এটার প্রতি যত্নশীল হবে। সো অবশ্যই পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত না থাকলেও যাদের কিডনি রোগী বা ধরেন অনেক দিন ধরে কেমোথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে, ক্যান্সার পেশেন্ট, HIV পেশেন্ট, তাদেরও কিন্তু এটা ডেভেলপ হতে পারে। সো এই ধরনের সমস্যা যখনই আপনি ফেস করবেন, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কোনো ময়শ্চারাইজেশনে আপনি আরাম পাচ্ছেন না, স্কিন ফেটে যাচ্ছে, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। চিকিৎসকের কাছে যাওয়ার পর কাউন্সেলিং এর বিষয়টি আপনারা কিভাবে করে থাকেন? প্রত্যেকটি পেশেন্টকেই আমরা কাউন্সিলিং করবার চেষ্টা করি, কারণ কিছু কিছু ডিজিজ থাকে যেটা আমরা হচ্ছে দীর্ঘমেয়াদী হয়, যেটা দীর্ঘমেয়াদী সেটার জন্য কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন পেশেন্টকে এডুকেট করবেন তখন কিন্তু সে ডিজিজ সম্পর্কে বেশি বেশি জানবে এবং এটাকে কিন্তু সে নিজে মেনটেন করতে পারবে। সো দীর্ঘমেয়াদী যে কোনো রোগের জন্য কিন্তু আমরা পেশেন্টকে একটুখানি ইনফরমেশন দিই, তাকে কাউন্সেলিং করি যে এটা কীভাবে সে মেনটেন করবেন। একেবারে জন্মগত যাদের এই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? একদম জন্মগত বাচ্চাদেরকে আমরা খুব বেশি পাই, যেটাকে আমরা কলাডিয়ান বেবি বলি। এই বেবিদের ক্ষেত্রে আসলে আমাদের খুব কশাস হতে হয়, তাদের ইমিউনিটি একদমই কম থাকে এবং তাদের স্কিনের অনেক রকম প্রবলেম হয়। এটা আসলে একটু টাফ হয় আমাদের জন্য কিন্তু ওই চিকিৎসা করা, তারপরেও অনেককে চিকিৎসা করে আমরা কিন্তু সুস্থ করতে পারি। বাট বাচ্চাদের ক্ষেত্রে অনেক রকম ভিটামিনস দেওয়া যেতে পারে, এছাড়া কিছু ইমোলিয়েন্ট ক্রিম আমরা ইউজ করতে পারি, লোশনস ইউজ করতে পারি, এবং তাদের কিছু ভিটামিনস অ্যান্ড মিনারেলসের মাধ্যমে কিন্তু এটা অনেকখানি আমরা ইমপ্রুভ করতে পারি। চিকিৎসা পদ্ধতি বড়দের ক্ষেত্রে কি কি রয়েছে? চিকিৎসা ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই বললাম যে এটা আপনাকে হচ্ছে অবশ্যই ময়শ্চারাইজেশন করতে হবে। এছাড়া ময়শ্চারাইজেশন ছাড়াও আমরা কিছু স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এই ধরনের কিছু ক্রিম ইউজ করতে বলি, ইউরিয়া ক্রিম ইউজ করতে বলি, যেটা স্কিনটাকে প্রপার হাইড্রেশন দিবে, এবং অবশ্যই সানব্লক ব্যবহার করবে। ভিটামিন ডি খেতে পারে। কারো কারো ক্ষেত্রে আমরা টপিক্যাল রেটিনয়েড ক্রিম ইউজ করতে বলি, কারো কারো ক্ষেত্রে আবার ওরালও রাখতে পারে, কারণ যেহেতু এটাতে অনেক বেশি স্কিন জমে যায় সেটাকে এক্সফোলিয়েশন করবার জন্য আমাদের সিস্টেমে কিছু ড্রাগসেরও প্রয়োজন পড়ে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কতদিনের জন্য হয়ে থাকে? আসলে যেটা বললাম এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটার জন্য আসলে এই চিকিৎসাটাও দীর্ঘমেয়াদী করতে হয়। সো দীর্ঘমেয়াদী চিকিৎসা করলে পেশেন্ট একটা আরামদায়ক লাইফ লিড করতে পারে। ফলো আপের যে বিষয়টি রয়েছে সেটি কিভাবে নিশ্চিত করে থাকেন? আসলে পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন আমরা তাকে এটা ডিসক্রাইব করি, তাকে ওষুধ দিয়ে দেওয়া হয় এবং তাকে নিয়মিত রেগুলার ফলো আপ করা হয়। আমরা মান্থলি বা 2 মাস পর পর তাকে ফলো আপ করি। যখন রোগী কিছুটা ভালো হয়ে যায় তখন কিন্তু ফলো আপের পরিমাণটা একটু দীর্ঘায়িত হয়, এবং যখনই সে শুষ্কতা অনুভব করবে বা বেড়ে যাবে তখনই আবার আমাদের কাছে যোগাযোগ করতে বলি। আরও কিছু কি রোগ রয়েছে কিনা ত্বকের শুষ্কতা, সেই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে জানবো। জি, ত্বকের শুষ্কতায় আমরা আরেকটা রোগ খুব বেশি পাই, যেটাকে আমরা বলছি কেরাটোডার্মা। কেরাটোডার্মা এই ইকথাইসিসের মতনই, বাট এটা মেইনলি আমরা পাই হাতের তালু এবং পায়ের তালুতে। এখানে কি হচ্ছে, এখানেও আমার স্কিনটা অনেক বেশি থিক হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, আমাদের ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে শক্ত হয়ে যাচ্ছে। সো দেখা যাচ্ছে পেশেন্ট যে কাজ করবে বা চলাফেরা করবে সেখানে তার কিছুটা হলেও কষ্ট হয়, এবং সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আঙ্গুলের মাথাগুলো ফেটে যায় এবং রক্ত বের হয়, তখন সে খুব কষ্ট পায়, কারণ সে খেতে পারে না, সে ধরতে পারে না, তখন পেশেন্ট আমাদের কাছে আসে। সো কেরাটোডার্মাও একটা কমন জিনিস যেটা আমরা এই শীতকালে খুব বেশি পাই।